তাহলে আমি ধীরে ধীরে শুরু করছি। দেখো, আমি ওই টোটাল সিলেবাসটা আমার মাথায় আছে, টোটাল সিলেবাসটা আমি শেষ করে দেবো আর কি, মানে করে দিতে পারবো। আচ্ছা, এই টোটাল সিলেবাসটাকে শেষ করতে গিয়ে আমি প্রথমে দু তিনটে বিক্ষিপ্ত ক্লাস নেব আর কি, যে ক্লাসগুলো বেসিক্যালি তুমি বলতে পারো যে কোয়ান্টাম মেকানিক্স যেটা আমরা পড়ছি, মানে একটা তো অ্যাপ্লিকেশন বললাম, পার্টিকেল ইন এ বক্স, রিজিড রোটার প্রবলেম, হারমোনিক অসিলেটর প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, সেগুলো তো অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ছে। এবং সেই অ্যাপ্লিকেশনটা আরো এক্সটেনশন হবে হচ্ছে মেনি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে, পলি মানে যেটা পলি ইলেকট্রন অ্যাটম আর কি। তারপরে তোমার চলে যাবে হচ্ছে মলিকুলের ক্ষেত্রে। হ্যাঁ, সেগুলো তো চলছে। কিন্তু মেকানিক্স যে পার্টটা তুমি পড়েছো আর কি, সেই পস্টুলেট 1 থেকে শুরু করে পস্টুলেট 5, সেখান থেকে বিভিন্ন অপারেটর অ্যালজাবরা পড়েছো। অপারেটর অ্যালজাবরা মানে তুমি সেখানে হারমিশন অপারেটর এই নিয়ে অনেক কথাবার্তা বলেছো, কমিউটেশন রিলেশন নিয়ে অনেক কিছু কথাবার্তা বলেছো, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও হচ্ছে আরো দু দু একটা ক্লাস একটুখানি করে নেওয়া দরকার আছে। এবং আমরা অবভিয়াসলি যেটা একদম শুরুর দিকেই বলি আর কি, মানে ইন্ট্রোডাক্টরি ক্লাসেই বলি, খুব অল্প কিছু সিম্পল প্রবলেম আছে যে প্রবলেমগুলোকে এক্স্যাক্টলি সলভ করা সম্ভব। মোস্ট অফ দ্য প্রবলেমই কিন্তু এক্স্যাক্টলি সলভ করা যায় না, তখন তোমাকে অনেক অ্যাপ্রক্সিমেট মেথডস ইউজ করতে হয়। এই অ্যাপ্রক্সিমেট মেথডসের মধ্যে তোমার ভেরিয়েশন প্রিন্সিপালস আছে, পারটারবেশন থিওরি আছে, যেগুলো তোমাদের সিলেবাসে আছে, সেগুলো আমাকে কিন্তু ঠিক ঠিক করে করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা ওই অ্যাপ্রক্সিমেট মেথডস বা কোয়ান্টাম কেমিস্ট্রিতে অ্যাপ্লিকেশনগুলোতে যাওয়ার আগে আমরা, মানে কেউ কেউ হয়তো এই ক্লাসটা করেছো কিন্তু অনেকে করোনি আর কি। তাহলে আমরা প্রথমে একটা ক্লাস করব, আমি জাস্ট এইভাবে ব্যাপারটাকে নাম দিচ্ছি এইরকম যে অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স, অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স এরকম একটা নাম দিচ্ছি। তার লেকচার 1, ডেট হচ্ছে 11 জুলাই। ঠিক আছে? তাহলে আজকে আমি যে জিনিসটা কভার করব সেটা হচ্ছে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস। সেইটাকে বোঝার জন্য পারমিউটেশন অপারেটর এইটা, এবং তার যে বিভিন্ন রকমের পারমিউটেশন অপারেটরের যে বিভিন্ন প্রপার্টিস গুলো, সেটাকে পড়বো। সেখান থেকে চলে আসবো অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল। অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল থেকে আমি জাস্ট চলে আসবো পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। ঠিক আছে? তাহলে এবারে এইটা করে ফেলার পরে আমি বেশ কিছু কিছু সিম্পল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যাব। সিম্পল অ্যাপ্লিকেশন মানে বেসিক্যালি কনস্ট্রাকশন অফ অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশনস আর কি। হ্যাঁ, এইটাই কাজ করবো। সিম্পল অ্যাপ্লিকেশনের মধ্যে যাব, মানে জাস্ট ওই অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল বা পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপালটা ওবে করে একটা মেনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনগুলো কেমন হয় আর কি, সেগুলোকে দেখা আছে সিম্পল অ্যাপ্লিকেশনের মধ্যে। ওই ধরো হিলিয়ামের ক্ষেত্রে গ্রাউন্ড এবং এক্সাইটেড ওয়েভ ফাংশনগুলোকে ক্যালকুলেট করবো, বা অন্যান্য সিস্টেমের ক্ষেত্রে তুমি জাস্ট অ্যান্টিসিমেট্রাইজ যে ওয়েভ ফাংশন, যেটাকে বলে স্ক্যাটার ডিটারমিনেন্টাল ওয়েভ ফাংশন আর কি, সেইটাকে নিয়ে জাস্ট কথাবার্তা হবে। তাহলে এই হচ্ছে টোটাল জিনিস যেটা আমাদের আজকে বক্তব্যের বিষয় হবে। আমরা গল্প করতে গিয়ে অলরেডি 1 ঘন্টা নষ্ট করে ফেলেছি। আমি জানি না মানে কতটা পোর্শন কভার করতে পারবো আজকে। শরীর কতটা কি মানে কাজ করছে দেখে, যদি সবটা কভার না করতে পারি তাহলে আজকে এবং পরের ক্লাস থেকে পুরো জিনিসটা ঠিক আছে কভার করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমেই যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে তোমার এই যে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস বলছি, সেই আইডেন্টিক্যাল পার্টিকেল জিনিসটা কি, সেইটা নিয়ে জাস্ট প্রথমে একটু কথাবার্তা বলা দরকার আছে। তাহলে প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আইডেন্টিক্যাল পার্টিকেল। আচ্ছা, আইডেন্টিক্যাল পার্টিকেলস মানে বেসিক্যালি হচ্ছে যে কোন একটা পার্টিকেল, তাকে তো ক্যারেক্টারাইজ করা হয় কতগুলো প্যারামিটার দিয়ে। ধরো তার মাস, মানে মাস দিয়ে,
তার চার্জ দিয়ে, তার হয়তো তোমার এনার্জি দিয়ে, ইত্যাদি ইত্যাদি আর কি। তাহলে কোন একটা পার্টিকেল তাকে ক্যারেক্টারাইজ করতে হয় কতগুলো তার ইন্ট্রিনজিক প্রপার্টি দিয়ে। আচ্ছা, এবারে যদি একটার বদলে একাধিক পার্টিকেল থাকে এবং যদি এমন হয় যে ওই দুটো পার্টিকেলের ইন্ট্রিনজিক প্রপার্টিগুলো এক্স্যাক্টলি একই, তখন তাকে বলা হবে আইডেন্টিক্যাল পার্টিকেল। যেমন ধরো, অ্যাজ ফর এক্সাম্পল, যখন আমি দুটো ইলেকট্রন কনসিডার করছি বা কালেকশন অফ ইলেকট্রনস কনসিডার করছি, যে কোনো দুটো ইলেকট্রন যদি তুমি আলাদা আলাদা করে রাখো, তাহলে এই ইলেকট্রনের সঙ্গে ওই ইলেকট্রনের কিন্তু কোথাও কোনো তফাৎ নেই। বা তুমি ধরো হাইড্রোজেন মলিকুলের কালেকশন বলছো, জাস্ট একটা হাইড্রোজেন মলিকুলের কে ক্যারেক্টারাইজ করা হয় যা যা দিয়ে, অন্য একটা হাইড্রোজেন মলিকুল কিন্তু এক্স্যাক্টলি সেই দিয়ে তুমি ক্যারেক্টারাইজ করতে পারছো আর কি। এটা আবার ঠিক একই রকম করে দেখবে, তুমি যদি কোন একটা পার্টিকুলার ব্র্যান্ডের বা পার্টিকুলার কোম্পানির কিছু পেন কেনো একই কালারের, এই যে হয় না যে সব কালো ডিজেল, তুমি 10টা পেন কিনেছো, দেখবে একটার সঙ্গে আর একটার ক্ষেত্রে কোথাও কোনো তফাৎ নেই। তুমি ক্যারাম যখন খেলো, যে ক্যারামের যে সাদা গুটিগুলো দেখবে একটার সঙ্গে আর একটার কোনো তফাৎ নেই, বা কালো গুটিগুলো একটার সঙ্গে আর একটা কিন্তু কোথাও কোনো তফাৎ নেই। তাহলে এই যে পার্টিকেলগুলো, এই পার্টিকেলগুলো কি বলা হচ্ছে তোমার আইডেন্টিক্যাল পার্টিকেল। তাহলে আইডেন্টিক্যাল পার্টিকেল তুমি ডিফাইন করতে পারো এইরকম ভাবে, যে ইফ two particles have exactly the same intrinsic properties, then these particles are said to be আইডেন্টিক্যাল পার্টিকেলস। তখন সেই পার্টিকেলসগুলোকে বলা হবে তোমার আইডেন্টিক্যাল পার্টিকেলস। তার মানে আমি যেটা বললাম যে তাদেরকে ক্যারেক্টারাইজ করার জন্য যে ধরনের প্রপার্টি তুমি অ্যাসোসিয়েট করো, সেই প্রপার্টিগুলো যেন এক্স্যাক্টলি একই হয় আর এটা। তার এক্সাম্পল হিসেবে তুমি কি দেখছো, ধরো দুটো ইলেকট্রন তুমি কনসিডার করছো, বা টু হাইড্রোজেন মলিকুলস, অথবা ধরো দুটো বিলিয়ার্ড বলস। মানে আমি দুটো বলছি যে অন্তত পক্ষে দুটো, তোমার অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে, অনেকগুলো হাইড্রোজেন মলিকুল থাকতে পারে, অনেকগুলো বিডিএল বলস থাকতে পারে, এই যে জিনিসগুলো, হ্যাঁ, এরা সব হচ্ছে তোমার আইডেন্টিক্যাল পার্টিকেল। ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এই যে আইডেন্টিক্যাল পার্টিকেল গুলো, স্যার, হ্যাঁ বলো। যদি দুটো ইলেকট্রনের মানে স্পিনটা আলাদা থাকে তাহলে কি আইডেন্টিক্যাল পার্টিকেল হবে? মানে স্পিনটা তোমাকে বুঝতে হবে যে কোনো একটা ইলেকট্রনের কিন্তু তোমার ইন্ট্রিনজিক স্পিন, হ্যাঁ, সেইটা কিন্তু তোমার একই। হ্যাঁ, মানে এই স্পিনটা তুমি হাফ ভাবো, এই স্পিনটা তুমি হাফ ভাবো। এবারে কথাটা হচ্ছে যে যখন মানে তারা আইডেন্টিক্যাল পার্টিকেল, একদমই তারা মানে দুটো ইলেকট্রন তারা আইডেন্টিক্যাল পার্টিকেল। এবারে কোশ্চেনটা হচ্ছে যে দুটো ইলেকট্রন যখন তুমি কনসিডার করছো যে এই ইলেকট্রনটা আপ স্পিনে আছে আর ওই ইলেকট্রনটা ডাউন স্পিনে আছে, এইটা কিন্তু তুমি মেনশন করে দাও। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ মেনশন। স্যার। হ্যাঁ, এই যে মেনশনটা তোমাকে করে দিতে হচ্ছে, ওই মানে যেটা পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করেই বলো বা যাই বলো, এইটা কিন্তু অ্যাজ এ কনসিকোয়েন্স অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, যেটাকে আমি পরবর্তীকালে ইনডিস্টিংগুইজিবিলিটি প্রিন্সিপাল বলবো বা অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল বলবো আর কি। ঠিক আছে। মানে ইন্ট্রিনজিক প্রিন্সিপাল যেটা, হ্যাঁ, তোমার স্পিনটা সেটা হচ্ছে হাফ, এইটা হচ্ছে তোমার ইন্ট্রিনজিক প্রিন্সিপাল। এবারে হচ্ছে, এবারে দুটো যখন তুমি এটা আপ স্পিন বলছো বা ডাউন স্পিন বলছো, সেটা কোনো একটা রেফারেন্সের রেসপেক্টে বলছো আর কি। যখন রেফারেন্সটা এসে চলে যাচ্ছে তখন সেটা ইন্ট্রিনজিক প্রপার্টি থাকছে না। হ্যাঁ, ওইখানে এখানে আমি ইন্ট্রিনজিক প্রপার্টির কথা বলছি আর কি। ঠিক আছে। এটা মানে দুটো হ্যাঁ ইলেকট্রন স্যার। তারা সবসময় আইডেন্টিক্যাল পার্টিকেল। হ্যাঁ, এবারে কথাটা হচ্ছে তারা আইডেন্টিক্যাল পার্টিকেল এবং অ্যাট দ্য সেম টাইম আমি জাস্ট এক্সপ্লেন করবো, এই দুটো ইলেকট্রন তারা ইনডিস্টিংগুইজেবল। তাহলে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল, তাদের ক্ষেত্রে কিছু অ্যাডিশনাল প্রপার্টি হোল্ড করতেই হবে, যেমন অ্যাজ ফর এক্সাম্পল অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল বা পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। এবারে কথাটা হচ্ছে যে দুটো ইলেকট্রন একই স্পিনে চাইলেও তুমি রাখতে পারবে না, কারণ তারা আইডেন্টিক্যাল বলেই তুমি রাখতে পারবে না, কারণ ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হয়ে যেতে হবে। সেটা আমি জাস্ট আসছি আর কি। ঠিক আছে। হ্যাঁ স্যার।
আচ্ছা আচ্ছা, এবারে এই যে আইডেন্টিক্যাল পার্টিকেল গুলো, আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ক্লাস যখন নিয়েছিলাম, সে আইডেন্টিক্যাল পার্টিকেলস গুলোকে আমি কতগুলো ভাবে ক্লাসিফাই করেছিলাম। হ্যাঁ, এখানেও সেই ক্লাসিফিকেশনটা একটুখানি একটু উপরে উপরে জাস্ট করে দিচ্ছি, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধা হবে বলে। হ্যাঁ, এই যে আইডেন্টিক্যাল পার্টিকেলস গুলোকে প্রথমে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। হ্যাঁ, দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, তারা কারা কারা? একটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল particles which are distinguishable। আর একটা হচ্ছে quantum identical particles which are এবারে মজাটা হচ্ছে এইটা, দেখো আইডেন্টিক্যাল পার্টিকেলস মানে আমি বললাম যে সমস্ত ইন্ট্রিনজিক প্রপার্টি গুলো একই হবে। তাহলে সমস্ত ইন্ট্রিনজিক প্রপার্টি গুলো যদি একই হয় তাহলে তুমি তাদেরকে কোনোভাবে আলাদা করতে পারবে না, এটাই তো হওয়ার কথা। অর্থাৎ আইডেন্টিক্যাল পার্টিকেলস অবশ্যই ইনডিস্টিংগুইশেবল হওয়া উচিত, কিন্তু এখানে বলা হচ্ছে যদি পার্টিকেল গুলো ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস হয় তাহলে তারা ডিস্টিংগুইশেবল। তাহলে এবারে কথাটা হচ্ছে যে পার্টিকেলের এই যে ইন্ট্রিনজিক প্রপার্টি, সেই ইন্ট্রিনজিক প্রপার্টি ছাড়াও কি আরো কিছু আছে, এটা হচ্ছে কথা। যে ইন্ট্রিনজিক প্রপার্টি ছাড়াও কি আরো কিছু আছে যা দিয়ে তুমি তাদেরকে ডিস্টিংগুইশ করতে পারো। তুমি এটা খেয়াল করে দেখো যে ঠিক আছে, আমি হয়তো যখন ক্যারাম খেলি, ক্যারাম খেলার সময় তুমি অনেক সময় যেটা করো যে স্ট্রাইকার আছে, তাই তো? এবারে স্ট্রাইকারটা যার মাসটা হচ্ছে অনেকটা বেশি, সেইটা দিয়ে যখন ধাক্কা দিচ্ছ সেই বেসিক্যালি কন্ট্রোল করছে কোন গুটিটা কোথায় গিয়ে পড়বে। কিন্তু বিলিয়ার্ড খেলার সময় কি করে তুমি দেখেছো যে একটা বল দিয়ে আর একটা বলকে মারে এবং দুটো বল কিন্তু এক্স্যাক্টলি একই রকমের। তাহলে এবারে দুটো বল এক্স্যাক্টলি একই রকমের, এবারে একটা বল দিয়ে আর একটাকে মারলো, কিন্তু কোন বলটা কোন দিকে গেল তুমি তো দেখতে পাও। তাহলে ব্যাপারটা কি হচ্ছে না, এই যে দুটো বিলিয়ার্ড বল তারা আইডেন্টিক্যাল পার্টিকেল, কিন্তু একটা বল দিয়ে আর একটা বলকে ধাক্কা দেওয়ার পরে কোন বলটা এক্স্যাক্টলি কোন দিকে গেল তুমি পরিষ্কার দেখতে পেলে। কেন দেখতে পেলে? কারণটা হচ্ছে যে তাদের একটা ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি বা ডিরেকশন অফ মোশনস আছে। কেন ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি বা ডিরেকশন অফ মোশনস আছে? কারণ তারা ক্লাসিক্যাল পার্টিকেল হয়ে যাওয়ার জন্য তাদের কোনো আনসার্টেনটি নেই, অর্থাৎ তাদের পজিশন এবং মোমেন্টাম দুটোকে তুমি সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারো। মানে ব্যাপারটা কিরকম, ধরো এইখানে একটা ক্লাসিক্যাল পার্টিকেল আছে, এইখানে একটা ক্লাসিক্যাল পার্টিকেল আছে, দুটো আইডেন্টিক্যাল। এইটা ধরে নাও 1 নম্বর পার্টিকেল, এইটা হচ্ছে 2 নম্বর পার্টিকেল। বাট এই পার্টিকেলটা এদিকে যাচ্ছে, এই পার্টিকেলটা এদিকে যাচ্ছে, গিয়ে কোন একটা জায়গায় ধরো তারা ধাক্কাধাক্কি করলো, হ্যাঁ, কলিশন হলো। এই কলিশন হয়ে যাওয়ার পরে ধরো সে বিভিন্ন দিকে যা ছিটকে যাচ্ছে, এ এদিকে যাচ্ছে, ধরো এদিকে যাচ্ছে, ধরে না, ঠিক আছে? তাহলে এই দিকে একটা পার্টিকেল চলে এলো, এই দিকে একটা পার্টিকেল চলে এলো, ধাক্কাধাক্কির পরে কে কোন দিকে গেল, ধরো না এদিকে 1 নম্বর পার্টিকেলটা এসছে, এদিকে 2 নম্বর পার্টিকেলটা এসছে, তুমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ। তারপরে এটা দাঁড়াচ্ছে যে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল তাদের কিন্তু একটা ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে। তাহলে আমি জাস্ট এক কথায় ব্যাপারটাকে এইভাবে লিখি যে ফর classical particles there is no আনসার্টেনটি প্রিন্সিপাল, কোনো আনসার্টেনটি প্রিন্সিপাল নেই। সেই জন্য কি হচ্ছে, দে হ্যাভ ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি অর ডিরেকশনস অফ মোশন। ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে বা ডিরেকশনস অফ মোশনস আছে। ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি, দে হ্যাভ ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি অর ডিরেকশন অফ মোশন, ঠিক আছে তো? তাহলে এই যে ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি বা ডিরেকশন অফ মোশন থেকে যাওয়ার জন্য তাদেরকে কিন্তু তুমি জাস্ট মানে ডিরেকশন অফ মোশন দিয়ে কিন্তু তাদেরকে ডিস্টিংগুইশ করে ফেলতে পারছো। তার মানে ইট ইজ দ্য
it is the well defined trajectory that can distinguish to classical identical particles. ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস এদেরকে কিন্তু তুমি পরিষ্কারভাবে ডিস্টিংগুইশ করে ফেলতে পারছো, মানে কে কোন দিকে যাচ্ছে তুমি পরিষ্কারভাবে বুঝে যেতে পারছো। ঠিক আছে, এবং আরেকটা কথা একটুখানি ভালো করে বলি, যখন আমরা আনসার্টেনটি প্রিন্সিপাল পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে আনসার্টেনটি প্রিন্সিপাল আছে বেসিক্যালি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির জন্য। যদি পার্টিকেল পার্টিকেলের মতোই থাকতো তাহলে কিন্তু আনসার্টেনটি থাকতো না। যদি পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার আছে না, তো ওয়েভ ক্যারেক্টার থাকার জন্যই কিন্তু পজিশন এবং মোমেন্টাম দুটোকে তুমি সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারছো না। মানে এই পার্টিকুলার ক্ষেত্রে, মানে ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে তো ওয়েভ ক্যারেক্টারটা ইনসিগনিফিক্যান্ট। মানে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যদি হয় বা ক্লাসিক্যাল পার্টিকেল যদি হয় তার ক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টার আছে, এইটাকে তুমি জাস্ট সিম্পলি ইগনোর করছো। ইগনোর করলেই দেখবে তার কোনো আনসার্টেনটি থাকবে না, তাদের ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি থাকবে। আচ্ছা, এবারে যখনই তুমি কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলে ঢুকছো, তো এই একটা পার্টিকেল তুমি বলছো, এই একটা পার্টিকেল বলছো, তারা হয়তো অনেক দূরে দূরে ছিল। হ্যাঁ, তুই প্রথমে হয়তো তাদেরকে তুমি জাস্ট বুঝলে যে এই ইলেকট্রনটা এখানে আছে, এই ইলেকট্রনটা এখানে আছে, কিন্তু কথা কেটা হচ্ছে যে এই ইলেকট্রনটা যখন মুভ করবে সে কিন্তু এরকম একটা লাইন বরাবর মুভ করবে। হ্যাঁ, তাদের মধ্যে ধাক্কাধাক্কি হলো। হ্যাঁ, ধাক্কাধাক্কি হয়ে যাওয়ার পরে এ এই দিকে চলে গেল, এ এই দিকে চলে গেল, এই যে বলাটা, এই বলাটা তুমি পারো কিনা দেখো। কথা কেটা হচ্ছে যে যদি এটা কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল হয় তাহলে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ ক্যারেক্টার আছে। তো ওয়েভ ক্যারেক্টার যদি থাকে তাহলে এই পার্টিকেলটার ওয়েভটা কি, যে তুমি জানো এটা হচ্ছে ওয়েভ প্যাকেট বা ম্যাটার ওয়েভ যেটাকে বলা হয় আর কি। তাহলে ম্যাটার ওয়েভ যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা ধরো একটা ওয়েভ প্যাকেট ধরো এইরকম ভাবে তোমার যাচ্ছে। হ্যাঁ, আবার এখানেও ঠিক একই রকম ভাবে একটা ওয়েভ প্যাকেট সে বেসিক্যালি তোমার প্রোপাগেট করছে। হ্যাঁ, এবারে ওয়েভ ক্যান ইন্টারফেয়ার, ইন্টারফেয়ার করার পরে এই দিকে না গিয়ে ইন্টারফেয়ারেন্সের পরে তোমার ওভারঅল একটা ওয়েভ প্যাকেট, হ্যাঁ, সে বেসিক্যালি তোমার এদিক থেকে এদিকে চলে যাচ্ছে। তার মানে এই যে একটা ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি তুমি আর ভাবতে পারছো না। যেমন করে ধরো তুমি ওই দুটো মানে বিলিয়ার্ড বল না ভেবে যদি তুমি এইরকম করে ভাববে যে এদিকে তুমি এক গ্লাস জল আর ওদিকে এক গ্লাস জল, দুটো জল হচ্ছে তোমার বেসিক্যালি ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে কোন গ্লাসের জলটা কোন দিকে গেল তুমি আর কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবে না। ঠিক আছে, বা দুটো ওয়েভ ধরো, দুটো ওয়েভ ধাক্কাধাক্কি হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে ইন্টারফারেন্স হচ্ছে, রেজাল্টিং ওয়েভটা সেইটা কিন্তু তার ইনিশিয়াল যে দুটো ওয়েভ ছিল তার প্রপার্টি কিন্তু সে পুরোপুরি ভুলে গেছে, ভুলে গিয়ে একটা নতুন ওয়েভ জাস্ট সিম্পলি প্রপাগেট করছে। তার মানে যেটা ইম্পর্টেন্ট যে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলের আনসার্টেনিটি আছে, মানে ওয়েভ ক্যারেক্টার আছে, সেখানে আনসার্টেনিটি আছে, তাদের কিন্তু কোনো ওয়েল ডিফাইন ট্র্যাজেক্টরি নেই। তাদের একটা কথা সেটা হচ্ছে ফর কোয়ান্টাম পার্টিকেলস there is uncertainty principle and hence they have no well defined trajectory or directions of motion। তার মানে কি, তাহলে আইডেন্টিক্যাল পার্টিকেল মানে ইন্ট্রিনজিক প্রপার্টিগুলো সব একই, এবারে ডিরেকশন অফ মোশনস বা ট্র্যাজেক্টরি দিয়ে তাদেরকে যে ডিস্টিংগুইশ করার একটা সুযোগ ছিল ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে, কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। সেজন্য কি দাঁড়াচ্ছে, সেখানে হেন্স quantum identical particles are indistinguishable। এইটা বললাম যে তোমার ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল জাস্ট ট্র্যাজেক্টরি অফ মোশন বা ডিরেকশনকে তুমি ডিস্টিংগুইশ করতে পারছো, এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু ডিস্টিংগুইশ করার কোনো স্কোপ নেই। আচ্ছা, এবারে এই যে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস যারা ডিস্টিংগুইশেবল,
particles which are indistinguishable are called, এদেরকে বলা হয় বোলজোনস। মানে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল তাদেরকে বলা হয় বোলজোনস। হ্যাঁ, বোলজোনসটা এসছে হচ্ছে তোমার বোলজম্যানের নাম অনুযায়ী, ঠিক আছে, মানে বোলজম্যান থেকে তোমার বোলজোনস নামটা এসছে আর কি। ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল আর কল বোলজোনস, আর এরা দে ওবে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। তারা ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্সটা ওবে করে বা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনটা ওবে করে, ঠিক আছে। আচ্ছা, এবারে যখন তুমি কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস দেখবে, particles which are indistinguishable can be of two types. তারা কারা কারা? কেউ কেউ হচ্ছে তোমার বোসন্স আর কাউকে কাউকে বলা হবে তোমার ফেরমিয়ন্স। বোসন্স এন্ড ফেরমিয়ন্স, ঠিক আছে। হ্যাঁ, তা কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস হুইচ আর ইনডিস্টিংগুইশেবল তারা দুটো টাইপের হতে পারে, কেউ কেউ বোসন্স আর কেউ কেউ হচ্ছে তোমার ফেরমিয়ন্স, ঠিক আছে। আর এবারে বোসন্স এবং ফেরমিয়ন্সের যে তফাৎগুলো, এই তফাৎগুলো আমি ফর দ্য টাইম বিং যে সামারাইজ করে দিচ্ছি। এই তফাৎগুলোর যে এখন যে পরিষ্কারভাবে তুমি বুঝতে পারবে সেরকম নয়। এই তফাৎগুলো বোঝার জন্যই হচ্ছে আমাকে কিছুটা কোয়ান্টাম মেকানিক্স, কিছুটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স জাস্ট করতে হবে। আমি জাস্ট একটু মানে এদের তফাৎগুলো ট্যাবুলার ফর্মে তোমাকে একটুখানি লিখে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু এই তফাৎগুলো যে পরিষ্কারভাবে এখন বোঝা যাবে সেরকম নয়। কিন্তু আমরা ওই যে ক্লাসটা শুরু করেছি সেই ক্লাসটা কমপ্লিট করলে এর অনেকটাই কিন্তু বোঝা হয়ে যাবে। আচ্ছা, বোসন্স এবং ফেরমিয়ন্সের এই যে তফাৎটা, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে বোসন সেই নামটা এসছে হচ্ছে আমাদের এস এন বোস, সত্যেন্দ্রনাথ বোস তার নাম অনুযায়ী, আর ফেরমিয়ন নামটা এসছে হচ্ছে এনরিকো ফেরমি তার নাম অনুযায়ী, ঠিক আছে। তাহলে বোলজন্স নামটা এসছে বোলম্যানের নাম অনুযায়ী, বোসন্সটা এসছে সত্যেন্দ্রনাথ বোসের নাম অনুযায়ী, আর ফেরমিয়ন নামটা এসছে এনরিকো ফেরমির নাম অনুযায়ী। আচ্ছা, এই বোসন্স এবং ফেরমিয়ন্সের মধ্যে 4-5টা ডিস্টিংক্টিভ ফিচার আছে। সেটা হচ্ছে এই যে এই বোসন্স এবং ফেরমিয়ন্স এইগুলো তো তোমার বেসিক্যালি একটা কালেকশন অফ পার্টিকেলস, সেই নিয়ে কথাবার্তা হচ্ছে। আর কালেকশন অফ পার্টিকেলস যদি হয় তাহলে একটা ওভারঅল ওয়েভ ফাংশন তোমাকে কনস্ট্রাক্ট করতে হয়, বা ওভারঅল ওয়েভ ফাংশন একটা থাকে আর কি, একটা টু ইলেকট্রন সিস্টেম বা টু বোসনিক সিস্টেম, তার ক্ষেত্রে একটা ওভারঅল ওয়েভ ফাংশন থাকে। এবারে দেখা যায় যে এই বোসন্সের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশনটা হচ্ছে তোমার বেসিক্যালি সিমেট্রিক। তাহলে বোসন্সের ক্ষেত্রে যেটা দাঁড়াবে যে ওভারঅল ওয়েভ ফাংশন তোমার সিমেট্রিক। ওভারঅল wave function is symmetric with respect to interchange of any two identical particles। মানে দুটো আইডেন্টিক্যাল পার্টিকেল যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে কিছুই পাল্টায় না। এই সিমেট্রিক বা অ্যান্টিসিমেট্রিক এইটা নিয়ে তো আমাদের টোটাল আলোচনাটা হবে। এটা পরে আরেকটু মানে আরেকটু এগোলে তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে যে সিমেট্রিক ওয়েভ ফাংশন বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। আর এই পার্টিকুলার কেসে ওভারঅল ওয়েভ ফাংশন is antisymmetric with respect to interchange of any two identical particles। হ্যাঁ, তাহলে বোসন্স গুলো হচ্ছে তোমার সিমেট্রিক ওয়েভ ফাংশনটা, আর ফেরমিয়ন্স গুলো অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন।
আচ্ছা, বোসনসের ক্ষেত্রে তোমার সকল কোনো পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল নেই, তাহলে এরা দে ডু নট ওবে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল। আর এরা কিন্তু পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করে, ওবে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল। আচ্ছা, আর এখানে আরেকটুখানি ইলাবোরেট করে লিখি, যদি পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল যদি কেউ ওবে করে, তাহলে একটা কোয়ান্টাম স্টেটে একটার বেশি পার্টিকেল থাকে না, কিন্তু বোসনসের ক্ষেত্রে কিন্তু মোর দ্যান ওয়ান পার্টিকেল থাকতে পারে। তাহলে এ কোয়ান্টাম স্টেট মে অকুপাই না করে, ঠিক আছে, এ কোয়ান্টাম স্টেট মে কন্টেন মোর দ্যান ওয়ান পার্টিকেল। কোন একটা কোয়ান্টামে একের বেশি পার্টিকেল থাকতে পারে। আর এক্ষেত্রে হচ্ছে এ কোয়ান্টাম স্টেট cannot contain more than one particle. আচ্ছা, 4 নম্বর যেটা দেখা যায় যে এই যে বোসনস এবং ফেরমিয়নস এই যে তফাৎটা, এটা বেসিক্যালি স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে করতে হয়। তাহলে ওভারঅল স্পিন যেটা স্পিন কোয়ান্টাম নাম্বার, সেটা হচ্ছে তোমার ইন্টিজার। তার মানে হচ্ছে 0 1। হ্যাঁ বলো। স্যার একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, এই জন্য আমি এটা বলছি যে কোয়ান্টাম স্টেট, এই কোয়ান্টাম স্টেট মানে হচ্ছে ইনক্লুডিং স্পিন। হ্যাঁ, মানে যখন আমি কোয়ান্টাম স্টেট বলছি, তুমি শুধুমাত্র স্পেস পার্টটাকে দেখেছো, মানে এই যে একটা অরবিটাল, এইটা কিন্তু একটা কোয়ান্টাম স্টেট হলো না। মানে অরবিটাল মানে শুধুমাত্র স্পেস পার্টটা, তার সঙ্গে স্পিন পার্টটা আছে। মানে আমি এটা আসবো, মানে যেটা বলছো তুমি যেটা ভাবছো যে 1s অরবিটালে দুটো ইলেকট্রন আছে, এই 1s অরবিটালটা এটা কিন্তু টোটাল একটা কোয়ান্টাম স্টেট হলো না, কারণ এখানে স্পিন ইনক্লুডই করা নেই। এবারে যখন তুমি ওই জন্য দেখো, তুমি আলটিমেটলি কি হয়, তুমি তো 4টে কোয়ান্টাম নাম্বারের কথা বলো, এন এল এম এল আর এম এস, কিন্তু এই 1s অরবিটালটাকে বলার জন্য এম এস কি বলে দিতে হয়? এখানে 3টে কোয়ান্টাম নাম্বার আছে, এন এল আর এম এল। তাহলে 3টে কোয়ান্টাম নাম্বার দিয়ে স্পেস পার্ট ঠিক হয়, আর স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে স্পিন পার্ট ঠিক হয়। এই দুটোর যখন তুমি প্রোডাক্ট নেবে, সেইখান থেকে তুমি ওভারঅল কোয়ান্টাম স্টেটটা পাবে। সেখানে এই কোন একটা অরবিটাল যেটা তুমি বলছো, ওটা কিন্তু একটা কোয়ান্টাম স্টেট নয়, ওটা শুধুমাত্র একটা, মানে যেটা যেমন হয় না হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আর পার্ট থিটা পার্ট ফাই পার্ট আছে, তাহলে শুধুমাত্র আর পার্ট বা শুধুমাত্র থিটা পার্ট শুধুমাত্র ফাই পার্ট তুমি তার একটা কোয়ান্টাম স্টেট বলবে না, আর থিটা ফাই 3টে পার্ট গুণ করে তবে তুমি বলছো, তবে সেটা অরবিটাল হচ্ছে। কিন্তু কথা যেটা হচ্ছে যে শুধুমাত্র আর পার্ট থিটা পার্ট ফাই পার্ট বললেই হবে না, আর পার্ট থিটা পার্ট ফাই পার্ট আর তার সঙ্গে স্পিন পার্ট থাকে, এই 4টে গুণ করে অ্যাকচুয়ালি কোয়ান্টাম স্টেটটা হয়। আর সেই জন্য তোমার ওই মানে যেটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন সলভ করছো, তখন স্পিন পার্টটাকে তুমি ইনক্লুড করনি বলে, হ্যাঁ, আসলে নন রিলেটিভিস্টিক শ্রোডিঞ্জার ইকুয়েশনে স্পিন অটোমেটিক্যালি আসে না। রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স যদি করো, তাহলে স্পিন পার্টটা অটোমেটিক্যালি আসে। আমি সেটা আসছি আর কি, যে বেসিক্যালি 1s অরবিটাল মানে বেসিক্যালি ওটা একটা কোয়ান্টাম স্টেট নয়। 1s অরবিটালে ইলেকট্রনটা আলফা স্পিন বা আপ স্পিনে আছে, 1s আলফা সেইটা হচ্ছে একটা কোয়ান্টাম স্টেট, বা 1s বিটা সেটা একটা কোয়ান্টাম স্টেট। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এই ক্ষেত্রে যেটা ওভারঅল স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার মানে অর ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ আর মানে স্যার এখানে আপনি ওভারঅল বলতে কি কালেকশন অফ পার্টিকেল বুঝিয়েছেন? হ্যাঁ, কালেকশন অফ পার্টিকেল বুঝিয়েছি, ইন্ডিভিজুয়াল পার্টিকেল নয়। মানে তোমার এটা ধরো কালেকশন অফ ফেরমিয়নস, তারা মিলে একটা বোসন তৈরি করতে পারে,
সেখানে আমি ওভারঅল স্পিন মানে হচ্ছে তোমার যেটাকে ওই ভেক্টর সাম করে যেটা দাঁড়ায় সেটা, মানে ইন্ডিভিজুয়াল নয় কিন্তু। হ্যাঁ, ঠিক আছে স্যার। তার ওভারঅল স্পিন কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে তোমার অড ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ, মানে দ্যাট ইজ হাফ 3/2 5/2 ডট 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 এইটা। আর 5 নম্বর হচ্ছে এরা দে ওবে বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফর্মুলা বা বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। আর এরা ওবে ফেরমি-ডিরাক স্ট্যাটিস্টিক্স বা ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফর্মুলা। ফেরমি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফর্মুলা। তাহলে দেখো আমি জাস্ট এটাকে একটু সামারাইজ করে দিলাম। আমাদের এটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যখন ক্লাস নিয়েছিলাম সেখানে আমরা ভালো করে বলেছিলাম যে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস যারা ইনডিস্টিংগুইজেবল তারা দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা বোসন এবং ফেরমিয়ন। বোসনের প্রপার্টিগুলো এবং ফেরমিয়নের প্রপার্টিগুলো আমি জাস্ট এখানে সামারাইজ করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারো? তা দেখো আমি একটুখানি বেসিক ইন্ট্রোডাকশন দিলাম যে বেসিক্যালি আমি এই যে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, সেই কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলসেই মেনলি ফোকাস করবো আমরা এখানে। এবারে জাস্ট তার আগে আইডেন্টিক্যাল পার্টিকেলস বলতে কি বুঝছি সেটা বললাম। আইডেন্টিক্যাল পার্টিকেলকে দুটো মেজর ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে, একটা ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, যারা বেসিক্যালি বোলজনস, আর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল। কিভাবে ডিস্টিংগুইজেবল হচ্ছে আর কিভাবে ইনডিস্টিংগুইজেবল হচ্ছে সেটা বেসিক্যালি ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি বা পার্টিকুলার ডিরেকশন আমার আছে কি নেই তার উপরে নির্ভর করে। এবারে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল সেটা নিয়ে আমাদের মেন ফোকাসটা হবে। কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল দু রকমের হতে পারে, বোসন্স এবং ফেরমিয়ন্স, এবং বোসন্স এবং ফেরমিয়ন্সের কিন্তু মূল তফাৎগুলো, এই তফাৎগুলো আমরা সেখানে উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, তো এখন পর্যন্ত যা বলেছি সেটা পরিষ্কার? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা এবারে হচ্ছে তোমার আমরা কোয়ান্টাম মেকানিক্স ফর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস এটা করব। কোয়ান্টাম মেকানিক্স ফর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস করার আগে তোমার কিছুটা তোমাকে মেকানিক্স ডেভেলপ করতে হবে, ম্যাথামেটিক্স ডেভেলপ করতে হবে। একটা নতুন অপারেটর, যে অপারেটরটা আগে সেইভাবে ডিসকাস করা হয়নি, মানে মানে বেসিক কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে ডিসকাস করা হয়নি, এখন সেইটাকে ডিসকাস করতে হবে। তাহলে আমরা একটা অপারেটর ইন্ট্রোডিউস করব যাকে বলা হবে পারমিউটেশন অপারেটর। আচ্ছা, জিনিসটা কি একটু ভালো করে বোঝা যাক। ধরো তুমি কথার কথা বলছি, একটা সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস তুমি নিচ্ছ। ঠিক আছে, সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস তুমি নিচ্ছ। একটা সিস্টেম মানে আমি একটা আরবিট্রারি শেপ এঁকেছি, সেটা একটা অ্যাটম হতে পারে, মানে পলি ইলেকট্রনিক অ্যাটম হতে পারে, একটা মলিকুল হতে পারে, বা এমন হতে পারে যে একটা গ্যাসিয়াস সিস্টেম তুমি কনসিডার করছো যেখানে শুধু হাইড্রোজেন মলিকুল আছে, সেরকম তুমি ভাবতে পারো। তাহলে এইটা জাস্ট বেসিক্যালি সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, মানে এটা হচ্ছে এ সিস্টেম অফ, আরে কোয়ান্টামটা তুমি এখন ভুলে যেতে পারো, এ সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল। কোয়ান্টামটা হলে স্পেশালি কি হবে সেটা আমি পরে বলছি। সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল। আচ্ছা এবারে এইখানে প্রচুর ইলেকট্রন আছে, ধরেন আমি দুটো ইলেকট্রন কনসিডার করছি, বা দুটো অনেক পার্টিকেল আছে, তো আমি দুটো পার্টিকেল কনসিডার করছি। ধরে নাও এটা ith পার্টিকেল, এটা jth পার্টিকেল। এবার আরো অনেক পার্টিকেল ছিল, এটা হয়তো 1 নম্বর পার্টিকেল, এটা হয়তো 2 নম্বর পার্টিকেল, এটা সব ছিল। আমি দুটো পার্টিকেল ফোকাস করছি, একটা ith পার্টিকেল, একটা jth পার্টিকেল। আর এবার এই পার্টিকেলগুলো একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেটে আছে। ধরে নাও এই যে পার্টিকেলগুলো তাদের করসপন্ডিং যে কোঅর্ডিনেটগুলো, এর কোঅর্ডিনেটটা ধরে নাও ফর দ্য টাইম বিং q1, এর কোঅর্ডিনেটটা ধরে নাও q2, এর কোঅর্ডিনেটটা ধরে নাও তোমার qi, এর কোঅর্ডিনেটটা ধরে নাও তোমার qj, ইত্যাদি ইত্যাদি। তার মানে এই যে কিউটা হচ্ছে একটা জেনারেলাইজড, মানে কিউটা যদি তুমি বলো আর কি, সরি
কিউ যেটাকে বলছি এইটা হচ্ছে তোমার একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট, জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট। তুমি যদি ইলেকট্রন কনসিডার করো তাহলে সেই জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেটের মধ্যে তোমার স্পেস পার্ট স্পিন পার্ট সব থাকবে। মানে ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি যদি ফর ইলেকট্রন ভাবো, মানে মানে এই পার্টিকেল যদি ইলেকট্রন হয় তাহলে এই কিউ এর মধ্যে কে কে থাকবে, তোমার কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেম হলে এটা এক্স ওয়াই জেড এই স্পেস পার্টগুলো থাকবে, তার সঙ্গে হচ্ছে তোমার একটা স্পিন পার্ট থাকবে। হ্যাঁ, এর সঙ্গে তোমার কিন্তু একটা স্পিন পার্ট থাকবে। আর একটা স্পেস পার্টের মধ্যে এক্স ওয়াই জেড, অথবা কেউ এটা ভাবতে পারে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করে স্পেস পার্টের মধ্যে আর থিটা ফাই এরা থাকে, আর তার সঙ্গে একটা স্পিন পার্ট থাকবে। আচ্ছা, স্পিন পার্ট মানে আমি বেসিক্যালি বলছি আপ স্পিন না ডাউন স্পিন সেইটা বলছি আর কি। তার মানে জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেটের মধ্যে কিন্তু তোমার তিনটে স্পেস কোঅর্ডিনেট একটা স্পিন কোঅর্ডিনেট থাকবে, ঠিক আছে, স্পেস পার্ট এবং স্পিন পার্ট থাকবে। এবং যেটা ইম্পর্টেন্ট, এই যে কিউটা, এই কিউটা কিন্তু বেশ কতগুলো কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করে। আর তুমি যদি ইলেকট্রন কনসিডার করো তাহলে কিউ depends on 4 quantum numbers। তো তারা কি, একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট যখন বলছো, হ্যাঁ, সেটাকে তোমাকে জাস্ট ওই আইদার 4টে কোয়ান্টাম নাম্বার দিয়ে স্পেসিফাই করতে হবে, অথবা তার একটা স্পেসিফিক আর থিটা ফাই এবং স্পিন, এটাকে তুমি ওই আপ স্পিন বা ডাউন স্পিন এইরকম ভাবে আর কি তোমাকে ঠিক করে ফেলতে হবে, ঠিক আছে। আর এবারে কথাটা হচ্ছে যে এই যে তোমার এটা মানে স্যার সিস্টেমটা, বলছিলাম কোয়ান্টাম পার্টিকেল গুলো তো ওয়েভ, তাহলে স্যার আপনি পজিশন কোঅর্ডিনেট কি করে বলছেন? হ্যাঁ আসছি সেটা, মানে এই যে এটা বুঝতে পারলাম। কোয়ান্টাম পার্টিকেল গুলো ওয়েভ, এইটা না, এইটা হচ্ছে একদম একদম মিসকনসেপশন, মানে একদম ভুল কনসেপশন যে কোয়ান্টাম পার্টিকেল ওয়েভ। কখনোই বলা হচ্ছে না যে কোয়ান্টাম পার্টিকেল গুলো ওয়েভ, বলা হচ্ছে যে পার্টিকেলের তোমার ডুয়েল ক্যারেক্টার আছে, কোয়ান্টাম পার্টিকেলের তোমার ডুয়েল ক্যারেক্টার আছে। ডুয়েল ক্যারেক্টার আছে মানেটা কি, মানেটা হচ্ছে তুমি সেটাকে পার্টিকেল দিয়েও এক্সটেন্ড করতে পারো, ওয়েভ দিয়ে এক্সটেন্ড করতে পারো। যেমন লাইটের যদি ডুয়েল ক্যারেক্টার বলি, কিছু কিছু এক্সপেরিমেন্ট লাইট ওয়েভের মতো বিহেভ করবে, আর কিছু কিছু এক্সপেরিমেন্টে লাইট পার্টিকেলের মতো বিহেভ করবে। ঠিক একই রকম ভাবে কোয়ান্টাম পার্টিকেল যারা, তাদের ডুয়েল ক্যারেক্টার আছে, মানে কিছু কিছু এক্সপেরিমেন্টে সে পার্টিকেলের মতো বিহেভ করবে, কিছু কিছু এক্সপেরিমেন্টে সে ওয়েভের মতো বিহেভ করবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন তার অনেক কিছুই তোমাকে কিন্তু লোকালাইজ কনসেপ্ট দিয়ে, অর্থাৎ পার্টিকেল ধরে তোমাকে এক্সপ্লেন করতে হয়, আবার ইলেকট্রন অনেক কিছু তোমাকে ওয়েভ দিয়ে জাস্ট এক্সপ্লেন করতে হয়। এবং তাদের মধ্যে একটা কমপ্লিমেন্টারিটি আছে। কমপ্লিমেন্টারিটি আছে মানে যখন ওয়েভ ক্যারেক্টার ম্যানিফেস্টেড হবে তখন পার্টিকেল ক্যারেক্টার তোমার মানে কি বলবো ঘুমোবে, আর যখন পার্টিকেলের ক্যারেক্টার যখন ম্যানিফেস্ট করবে তখন ওয়েভ ক্যারেক্টার রয়েছে ঘুমোবে আর কি। এটা বলে কমপ্লিমেন্টারিটি প্রিন্সিপালস আর কি। তার মানে তুমি জাস্ট একটা ইলেকট্রনকে পার্টিকেল দিয়েও ভাবতে পারো, ওয়েভ দিয়েও ভাবতে পারো। মানে কখনো মাথার মধ্যে এরকম যদি ঢুকে না যায় যে ইলেকট্রন মানে সবসময় ওয়েভ, ঠিক আছে, এটা তোমার বুঝতে হবে আর কি। হ্যাঁ স্যার। বোঝা গেল? তুমি ধরো বন্ডিং এর ক্ষেত্রে যখন তুমি ভাবছো, তখন তুমি দেখবে ভ্যালেন্স বন্ড থিওরি করবে তখন ইলেকট্রনটাকে লোকালাইজ ভাবতে হয়। আবার যখন তুমি মলিকুলার অরবিটাল থিওরি ভাববে তখন কিন্তু ইলেকট্রনটা তোমার ডিলোকালাইজড হয়ে গেছে, তখন ওয়েভ দিয়ে তোমার বুঝতে হচ্ছে সুবিধে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবারে দেখো, তাহলে এবারে এই যেটা বললাম যে তোমার একটা সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল, আচ্ছা সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল, তার যে করসপন্ডিং ওয়েভ ফাংশনটা মানে এটাকে বলা ওভারঅল ওয়েভ ফাংশন। আর ওভারঅল ওয়েভ ফাংশনটা লোকে কেমন করে লেখে, তুমি দেখো যেমন ধরো পার্টিকেল ইন 3D বক্স, তার ওয়েভ ফাংশনটা তুমি এক্স ওয়াই জেড এর ফাংশন হিসেবে লেখো তো, বা যখন হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে অরবিটালটাকে ওয়েভ ফাংশনটাকে লিখছো তুমি আর থিটা ফাই এর ফাংশন হিসেবে লেখো তো, মানে সাই লিখে ব্র্যাকেটের মধ্যে আর কমা থিটা কমা ফাই কমা লিখে দাও। তাহলে এই পার্টিকুলার কেসে আমি কি লিখবো, ওদের সিস্টেম অফ ইলেকট্রন যদি থাকে তাহলে প্রত্যেকটার যে করসপন্ডিং জেনারেলাইজ যে কোঅর্ডিনেট আর কি, সেগুলো আমাকে লিখতে হবে। এইটা মানে সাইটা জাস্ট সিম্পলি Q1 Q2 ডট 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 QI QJ এরকম ভাবে লিখছি। আর এখানে এই যে লেখার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যে আমি এই যে Q1 Q2 এভাবে পর 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 করে লিখেছি, তার মানে এইটা জাস্ট সিম্পলি ইমপ্লাই করছে যে ith পার্টিকেল is at QI
jth পার্টিকেল ইজ অ্যাট qj, মানে ith পার্টিকেলের একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট আছে qi, আর jth পার্টিকেলের পজিশন একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট আছে qj অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। মানে এই যে অর্ডারটা এইভাবে মেনটেন করা, মানে পরপর পরপর করে, মানে 1 নম্বর 2 নম্বর, মানে অ্যাজ ইফ যেন এটা 1 নম্বর পার্টিকেলের জন্য এটা 2 নম্বর, এটা হচ্ছে ith পার্টিকেলের জন্য এটা jth পার্টিকেলের জন্য, পরপর পরপর করে লিখতে হবে আর কি। তার মানে এখানে যেভাবে লেখা হয়েছে যে 1 নম্বর পার্টিকেল q1 পজিশনে, 2 নম্বর পার্টিকেল qj পজিশনে, ith পার্টিকেল qi পজিশনে, jth পার্টিকেল qj পজিশনে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইটা হচ্ছে মানে ওভারঅল ওয়েভ ফাংশন, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি একটা কাজ করছি এই যে ধরো যে কোনো দুটো পার্টিকেল, ধরো ith পার্টিকেল এবং jth পার্টিকেল একে অপরকে আমি জাস্ট ইন্টারচেঞ্জ করছি। মানেটা কি? মানে ith পার্টিকেলটাকে qj পজিশনে নিয়ে চলে গেলাম, আর jth পার্টিকেলটাকে qi পজিশনে আমি নিয়ে চলে এলাম। তার মানে কি করছি আমি, যে let us now interchange the particles i and j এই পার্টিকেল তুমি ইন্টারচেঞ্জ করছো। তাহলে i এবং j এই দুটো পার্টিকেল যখন ইন্টারচেঞ্জ করছো, তখন যে নিউ ওয়েভ ফাংশন যেটা ইন্টারচেঞ্জ করে যাওয়ার পরে সেটা কি হচ্ছে, সেটা তুমি জাস্ট লিখতে পারছো একটা সাই প্রাইম বা কিছু একটা লিখলে সেটা কি হচ্ছে না, তোমার q1 q2 ডট ডট ডট, এইটাকে আমি ঘুরিয়ে লিখবো qj qi, এইরকম ভাবে লিখবো qi qj, এটাকে লিখবো qj qi, মানে এইটা জাস্ট সিম্পলি মানে করলো যে ওটা ইন্টারচেঞ্জ তোমার হয়ে গেছে, ঠিক আছে। আর এবারে কথাটা হচ্ছে যে যদি পার্টিকেলগুলো তোমার ফর দ্য টাইম বিং ধরো ইনডিস্টিংগুইজেবল হয়, যদি পার্টিকেলগুলো ইনডিস্টিংগুইজেবল হয়, তাহলে কিন্তু তুমি জাস্ট এই যে দুটো পার্টিকেল জাস্ট ইন্টারচেঞ্জ করছো, পার্টিকেলগুলো কিন্তু সেটা মানে যে বুঝতে পারবে এটা, সেই বুঝতে পারার কিন্তু কোনো এফেক্ট থাকবে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি পার্টিকেলগুলো কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল এবং ইনডিস্টিংগুইজেবল হয়, তাহলে এই যে ইন্টারচেঞ্জটা করা হলো, সেই ইন্টারচেঞ্জের এফেক্টটা সে বেসিক্যালি কিছু বুঝতে পারবে না, এবং বুঝতে পারবে না বলে এইটাকে জাস্ট সিম্পলি আমি জাস্ট এই সাই প্রাইম বা এরকম কিছু একটা না লিখে আমি জাস্ট সাই দিয়েই লিখলাম, কিন্তু ওটা যে ইন প্রিন্সিপাল আগেরটার থেকে আলাদা সেটা বোঝা যাবে কি করে না, বোঝা যাবে ভেতরটাকে দেখে। মানে জাস্ট দেখো, আমি যেটা এই পার্টিকেলটার ক্ষেত্রে qi qj আছে, মানে ওয়েভ ফাংশনটার ক্ষেত্রে, এই ওয়েভ ফাংশনটার ক্ষেত্রে qj qi আছে, তাহলে এইখান থেকে তুমি জাস্ট বেসিক্যালি বুঝতে পারবে যে ith পার্টিকেল এবং jth পার্টিকেলের করেসপন্ডিং কোঅর্ডিনেট গুলো যথাক্রমে qi qj থেকে qj qi হয়ে গেছে, কিন্তু ওভারঅল ওয়েভ ফাংশনের কিন্তু বেসিক কোনো চেঞ্জ হবে না। বেসিক চেঞ্জ হবে না কারণ যখন পার্টিকেলগুলো তোমার কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল এবং যারা ইনডিস্টিংগুইজেবল, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এই যে কাজটা, মানে এটা ওই জন্য আমি এটাকে সাই প্রাইম না লিখে যা সিম্পলি সাই লিখে ম্যানেজ করছি। এবারে কথাটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সে এটা একটা কাজ, মানে জাস্ট ইলেকট্রনটাকে ইন্টারচেঞ্জ করা, এটা একটা কাজ। তাহলে এই কাজগুলো যারা করে তারাই বেসিক্যালি অপারেটর, তাই তো। তার মানে যেটা কথা সেটা হচ্ছে যে অ্যান অপারেটর that an operator that does this action is known as the permutation operator, আর যেটাকে এক্সপ্রেস করা হবে which is expressed as ধরো এখানে pij। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে বাই ডেফিনেশন pij এইটা সাই q1 q2 ডট 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 qi qj এর উপরে কাজ করলো, সে কি দিচ্ছে না সাই
Q1 Q2 ডট 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 Qj Qi এটা দিল। তাহলে দেখো, তাহলে পারমুটেশন অপারেটর বাই ডেফিনেশন হচ্ছে যে পিআই যে এই এইটার উপরে কাজ করে এটা দিয়ে দেয়। জাস্ট ফিজিক্যালি মানেটা হচ্ছে যে এক্ষেত্রে আই এর ইলেকট্রন কিউআই পজিশনে আছে, জে এর ইলেকট্রন কিউজে পজিশনে আছে, আর এক্ষেত্রে হচ্ছে আই এর ইলেকট্রন কিউজে পজিশনে গেল, জে এর ইলেকট্রন কিউআই পজিশনে চলে গেল। তাহলে এই কাজটা যে করে দিচ্ছে সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি পারমুটেশন অপারেটর, বা তুমি অনেক সময় বলতে পারো টু পার্টিকেল ইন্টারচেঞ্জ অপারেটর। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তাহলে পারমুটেশন অপারেটর ডেফিনেশনটা পরিষ্কার তো? আচ্ছা আচ্ছা, এবারে আমি জাস্ট পারমুটেশন অপারেটরের বিভিন্ন রকমের মানে দু একটা ইম্পর্টেন্ট প্রপার্টি কাছে একটু দেখে নিতে চাইছি। পারমুটেশন অপারেটর যে ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো একটু দেখে নিতে চাইছি। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে যে 1 নম্বর যে প্রপার্টিটা, পিআই যে ইজ এ লিনিয়ার অপারেটর। পারমুটেশন অপারেটর লিনিয়ার অপারেটর। আচ্ছা, কেমন করে? ধরো আমরা যেরকম ভাবে লিনিয়ার অপারেটর দেখাই, যে পিআই যেটা তোমার এই Q1 Ψ1 Q1 Q2 ডট 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 Qi Qj প্লাস C2 Ψ2, Ψ2 হচ্ছে Q1 Q2 ডট 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 Qi Qj এর উপরে কাজ করছে। তা C1 Ψ1 প্লাস C2 Ψ2 উপরে কাজ করলে কি দেবে? দেখো, C1টা কনস্ট্যান্ট যেমন আছে রয়ে গেল, আর পারমুটেশন অপারেটর পিআই যে সে যেখানে আই যে পাবে তাকে জে আই করে দেবে। অর্থাৎ এইটা Q1, এটা Q2, এইটা Qj, এইটা Qi হয়ে গেল, প্লাস এখানে C2 Ψ2 Q1 Q2, এইটা Qj, এটা Qi করে দিল। এইটা তাহলে পারমুটেশন অপারেটরের কাজটা হচ্ছে যেখানে আই যে পাবে সেটাকে জে আই করে দেবে। আর এবারে দেখো, তুমি চাইলে এটাকে লিখতে পারো পিআই যে Ψ1 Q1 Q2 ডট 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 Qi Qj এরকম ভাবে লিখতে পারো। এটাকে লিখতে পারো C2 Pij Ψ2 Q1 Q2 ডট 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 Qi Qj লিখতে পারো। মানে পরিষ্কার দেখো, এইটা মানে উপরেরটা, এইটা মানে উপরেরটা। তার মানে কি দাঁড়ালো? যে পিআই যে C1 Ψ1 প্লাস C2 Ψ2 উপরে কাজ করে তোমার C1 P Ψ1 প্লাস C2 P Ψ2 দিয়েছে। মানে তুমি লিনিয়ার অপারেটর হলে কেমন হয়, যে একটা অপারেটর এ, একটা লিনিয়ার অপারেটর তুমি কখন বলবে যদি C1 Ψ1 প্লাস C2 Ψ2 উপরে কাজ করে, সেটা যদি এরকম দেয় C1 A Ψ1 প্লাস C2 A Ψ2 দেয়, তখন তো তুমি বলো এই যে লিনিয়ার অপারেটর, এই লিনিয়ার। তাহলে দেখো সেই প্রপার্টিটা কিন্তু এখানে হোল্ড করেছে। পিআই যেটা C1 Ψ1 প্লাস C2 Ψ2 উপরে কাজ করে C1 P Ψ1 প্লাস C2 P Ψ2 দিয়েছে। তার মানে ক্লিয়ারলি পিআই যে ইজ এ লিনিয়ার অপারেটর। ঠিক আছে, তাহলে পিআই যে একটা লিনিয়ার অপারেটর সেটা তুমি প্রথম বুঝো। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে যে পিআই যে তুমি যদি স্কোয়ার করো, পিআই যে অপারেটর স্কোয়ারটা ইজ এ ইউনিট অপারেটর বা আইডেন্টিটি অপারেটর। আর এর মানেটা কি? দেখো, এই পিআই যে অপারেটরটা যখন সাইয়ের উপরে কাজ করছে, তোমার আই আর জে এদের পজিশনটা তো তোমার পাল্টে দিচ্ছে। মানে এটা কাজ করলে এইটা দিচ্ছে তোমায়। আচ্ছা, এবারে তুমি যদি আর একবার কাজ করো, আর একবার যদি কাজ করাও, তা কি করবে? তার মানে এইটা এর উপরে কাজ করলো, এইটা। তাহলে বাঁদিকটা দেখো হয়ে গেল পিআই যে স্কোয়ার, এটা কাজ করছে সাই Q1 Q2 ডট 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 Qi Qj এর উপরে,
এইটা। আর এদিকে কি হচ্ছে, ব্র্যাকেটটা দেওয়ার দরকার ছিল না কিছু, এইটা। আর ডান দিকটা কি হচ্ছে, যে পিআই এর কাজটা হচ্ছে আই জে পেলে সেটাকে জে আই করে দেবে। তাহলে এই জে এর জায়গায় আই করে দেবে, আই এর জায়গায় জে করে দেবে, মানে এটা সাই Q1 Q2 ডট 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 QI QJ, এইটা হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখ, একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে বেসিক্যালি সেইটাই দিচ্ছে। তাহলে যদি সেইটাই দেয় তাহলে তুমি সেটাকে কি লিখতে পারো, আই ক্যাপ ইন্টু সাই Q1 Q2 ডট 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 QI QJ। তাহলে তার মানে পরিষ্কার বোঝা গেল যে PI যেটা স্কোয়ার, এইটা বেসিক্যালি তোমার I, যেখানে where I is the unit operator, বা অনেক সময় আইডেন্টিটি অপারেটর বলা হয়, ইউনিট অপারেটর আর আইডেন্টিটি অপারেটর। আচ্ছা, আইডেন্টিটি অপারেটর ডেফিনেশনটা কি? আইডেন্টিটি অপারেটর ডেফিনেশনটা হচ্ছে একটা আইডেন্টিটি অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে যা সেই ফাংশনটাকে ফেরত দেবে। তার মানে অ্যান আইডেন্টিটি অপারেটর বা ইউনিট অপারেটর বলতে পারো, acts on a function and does nothing। একটা আইডেন্টিটি অপারেটর বা ইউনিট অপারেটর হচ্ছে একটা অপারেটর যেটা একটা ফাংশনের উপরে কাজ করে এবং সেটা কিছুই পাল্টায় না। তাহলে জাস্ট সিম্পলি, মানে এটা এত কিছু করারও দরকার ছিল না। এই পিআই যে অপারেটর দুবার কাজ করার মানে হচ্ছে, প্রথমবার আই যে ইন্টারচেঞ্জ করলো, আর একবার কাজ করলে কি হলো, সেটা আবার তোমার ইন্টারচেঞ্জ করে গেল। মানে মানে আই যে আর তার করেসপন্ডিংলি হচ্ছে, মানে আই থেকে যে আই যে চেঞ্জ হলো, তারপরে বারে আবার যে আই চেঞ্জ হয়ে তার আগের জায়গায় যা ফিরে চলে গেলো। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে তোমার মানে যেটা বলছিলাম আর কি, তোমার পারমুটেশন অপারেটর স্কোয়ারটা হচ্ছে তোমার আইডেন্টিটি অপারেটর। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর যে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে যে এই পারমুটেশন অপারেটরের জাস্ট আইগেন ভ্যালুটা কি হতে পারে একটু দেখতে চাইছি আর কি। মানে পারমুটেশন অপারেটর যেগুলো, এমন তো হতে পারে কিছু কিছু ফাংশন আছে যেগুলো পারমুটেশন অপারেটর আইগেন ফাংশন। আইগেন ভ্যালু ইকুয়েশন তো আমরা জানো যে কোনো একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে সেই ফাংশনটাকে ফেরত দেবে উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। যদি এরকম সিচুয়েশন হয় তো সেটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করছে, আর এই কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ারটাই হচ্ছে তোমার আইগেন ভ্যালু। আমি ধরো জাস্ট ভাবলাম এরকম যে লেট সাই, এটা অবশ্যই এই সিম্বলটা আমি মানে পারমুটেশন অপারেটর কাজ করাটাকে বোঝানোর জন্য আমি সাইটাকে জাস্ট এইরকম ভাবে লিখলাম, লেট এইটা is an eigenfunctions of Pij operator with the eigenvalue alpha। তাহলে এই ফাংশনটা হচ্ছে Pij operator eigenfunctions with the eigenvalue alpha। তাহলে এবারে Pij অপারেটরটা ধরো সাই Q1, মানে তার মানে কি, তার মানে তুমি বলতে পারছো যে এইটা Q1 Q2 ডট 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 QI QJ এর উপরে কাজ করে তোমার আলফা সাই Q1 Q2 ডট 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 QI QJ দেবে। তাহলে এই যদি সাইটা পিআই এর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু আলফা, তার মানে বাই ডেফিনেশন এইটা। ঠিক আছে। আচ্ছা, এবারে তুমি আরেকবার পিআই যে কাজ করাও, তাহলে আরেকবার পিআই যেটা তুমি কাজ করাচ্ছ, এটা তাহলে কি হবে, পিআই যেটা কাজ করলো আলফা সাই Q1 Q2 ডট 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 QI QJ এর উপরে। আচ্ছা, এবারে পিআই যেটা একটা লিনিয়ার অপারেটর, তাহলে আলফাটা আগে চলে আসবে, আগে চলে এসে পিআই যেটা তোমার সাই Q1 Q2 ডট 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 QI QJ এরকম তুমি লিখতে পারো, কারণ ওটা একটা লিনিয়ার অপারেটর বলে। মানে এটা কেন লিখতে পারলে না, পিআই যে একটা লিনিয়ার অপারেটর বলে। আর এবারে পিআই যে আবার এর উপরে কাজ করে আরেকটা আলফা পাবে, তাহলে আলফা স্কোয়ার সাই Q1 Q2 ডট 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 QI QJ ডট 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 এইটা। এটা কেন লিখতে পারছো না, অ্যাজ পিআই যে ইজ এ লিনিয়ার অপারেটর। তাহলে পিআই যেহেতু লিনিয়ার অপারেটর, একটা অপারেটর আলফা ইন্টু সাই এর উপরে কাজ করা মানে আলফাটা এগিয়ে চলে আসা,
তারপর পিআই যে আবার এর উপরে যখন কাজ করবে ইকুয়েশন 1 থেকে তুমি আবার একটা আলফা পেয়ে গেলে, তো আলফা স্টার সাই এটা হয়ে গেল। আচ্ছা এবারে দেখো এইটা কি হয়ে যাচ্ছে না, এইটা তো বেসিক্যালি পিআই যে স্কোয়ার কিন্তু সাই Q1 Q2 ডট 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 QI QJ, এই তো মানে পিআই যে অপারেটর দুবার কাজ করেছে, পিআই যে অপারেটর দুবার কাজ করেছে মানে তুমি জাস্ট পিআই যে স্কোয়ার হিসেবে লিখে দিতে পারছো, পিআই যে স্কোয়ার সাই Q1 Q2 ডট 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 করে এইটা। আচ্ছা পিআই যে স্কোয়ার সেটা তো আইডেন্টিটি অপারেটর, তো আইডেন্টিটি অপারেটর মানে কি এইটা কাজ করলে কিছুই পাল্টায় না, মানে পিআই যে স্কোয়ারটা আমি একটু আগে দেখালাম এটা হচ্ছে ইউনিটি বা আইডেন্টিটি অপারেটর, তো সেইটা যদি কাজ করে সেটা কিছুই পাল্টায় না। তার মানে কি হলো দেখো, যে যখন তুমি জাস্ট মানে বলছো যে সাইটা পিআই যে অপারেটর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু আলফা, সেইটাকে কাজে লাগিয়ে তুমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছ দেখো যে সাই Q1 Q2 ডট 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 QI QJ ইত্যাদি বলে ইত্যাদিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে আলফা স্টার সাই Q1 Q2 ডট 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 QI QJ ইত্যাদি ইত্যাদি। তাহলে এবারে কথা হচ্ছে যে ফর আরবিট্রারি ভ্যালুজ অফ সাই উই গেট কি আলফা স্কয়ারটা জাস্ট সিম্পলি 1 এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, মানে যে আলফা স্কয়ার সাই সমান যদি সাই হয়ে যায় তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে অর এখান থেকে পেলে কি আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1, দেখো আলফাটা প্লাস 1 বা মাইনাস 1, তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো এখান থেকে একটা ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স দাঁড়াচ্ছে যে যে আইগেন ভ্যালুজ অফ এ পারমুটেশন অপারেটর is either plus 1 or minus 1. Eigenvalues of permutation operator are either plus 1 or minus 1. তাহলে পারমুটেশন অপারেটরের স্কোয়ারটা যেহেতু আইডেন্টিটি অপারেটর, সেইখান তার কনসিকুয়েন্স হচ্ছে যে আইগেন ভ্যালু যাতে পারমুটেশন অপারেটর সেটা আইদার প্লাস 1 হবে না হলে মাইনাস 1 হবে, অন্য কিছু হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, আচ্ছা এবারে কথাটা দেখো যে এইখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট দুটো জিনিস তুমি পাচ্ছ যে হোয়েন আলফা ইকুয়াল টু প্লাস 1 দেন কি হচ্ছে, এই যে পিআই যেটা সাই Q1 Q2 ডট 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 QI QJ এর উপরে যখন কাজ করলো, এই তো দেয় তোমার আলফা ইন্টু ওইটা, তার মানে সেটা কি দিচ্ছে, সেটা বেসিক্যালি তোমার মানে আমি দেখো এক লাইন লিখছি, এটা আলফা সাই Q1 Q2 ডট 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 QI QJ এই তো ছিল, যে সাইটা হচ্ছে পিআই এর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু যদি আলফা হয়, তাহলে তুমি সেটাকে লিখছো কেমন করে, এটা লিখছো এটা আগের পাতা আমি লিখেছিলাম। আচ্ছা এবারে দেখো পিআই যেটা সত্যি সত্যি যদি কাজ করে কি দেবে, এই আই আর জে তাদেরকে ইন্টারচেঞ্জ করে দিল এইটা, আর আলফাটা আমি 1 বলেছি, তাহলে সেটা হয়ে গেল কত সাই Q1 Q2 ডট 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 QI QJ ডট ডট, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো এইটার মানেটা কি, যে আই যে ইন্টারচেঞ্জ হয়েছে কিন্তু কিচ্ছু পাল্টায় না, তার মানে এইটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে যে সাই যেটা ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ। এখানে তো আই যে যা সিম্বল সেটা তুমি 1 2 হতে পারে 2 5 হতে পারে যা কিছু হতে পারে, তাহলে এইটাকে রিপ্রেজেন্ট করছে সাই ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট ইন্টারচেঞ্জ অফ এনি টু আইডেন্টিক্যাল পার্টিকেল। তাহলে পার্টিকেল যদি আইডেন্টিক্যাল হয় তাহলে তুমি পরিষ্কার দেখো এই আই যে ইন্টারচেঞ্জ করলে কিন্তু কিছু পাল্টাচ্ছে না। আবার উল্টো দিকে যখন আলফার কাছে -1 তখন কি হচ্ছে, তখন তুমি খেয়াল করে দেখো এই যে পিআই যেটা সাই Q1 Q2 ডট 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 QI QJ এইটার উপরে কাজ করছে, কাজ করে তোমার এই যে আলফা সাই Q1 Q2 ডট 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 QI QJ এইটা দেওয়ার কথা, আলফা যখন -1 হয়ে যাচ্ছে এইটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস সাই Q1 Q2 ডট 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 QI QJ, আর বাঁ দিকটা চলে আসছে সাই Q1 Q2 ডট 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 QJ QI এইটা। তার মানে কি হলো দেখো তুমি ইন্টারচেঞ্জটাকে করে জিনিসটা মাইনাস হয়ে গেল, তার মানে ফাংশনটা একই থাকছে উইথ এ নেগেটিভ সাইন,
তখন তুমি জাস্ট বলবে যে psi ইজ অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু interchange of any two identical particle। তার মানে দেখো এই যে পিআই যে স্কোয়ারটা সেটা তোমার আইডেন্টিটি অপারেটর হলো, তার কনসিকুয়েন্স হলো আইগেন ভ্যালুজের জাস্ট দুটোই পসিবল ভ্যালু +1 এবং -1। আর যদি এই দুটোই পসিবল ভ্যালুজ হয় তাহলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে পারমুটেশন অপারেটর আইগেন ফাংশনস গুলো আইদার সিমেট্রিক তাহলে অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ হচ্ছে। তাহলে এইখান থেকে দেখো তুমি একটা ইম্পর্টেন্ট কনক্লুশনে যেটা পৌঁছাচ্ছ সেটা হচ্ছে এই যে আইগেন ফাংশনস অফ permutation operator is either symmetric or antisymmetric with respect to interchange of any two identical particle। তার মানে পারমুটেশন অপারেটরের আইগেন ফাংশন গুলো আইদার সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক, এই দুটোই জাস্ট পসিবিলিটি, হ্যাঁ, আর কিছু হতে পারছে না। তাহলে কি হলো, আইগেন ফাংশনস অফ পারমুটেশন অপারেটর ইজ আইদার সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ অফ এনি টু আইডেন্টিক্যাল পার্টিকেল। ঠিক আছে, জিনিসটা এখন পর্যন্ত পরিষ্কার? কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, একটা জিনিস কিন্তু এবারে মনে রাখো, আমি কিন্তু পারমুটেশন অপারেটরের আইগেন ফাংশন বলেছি, আমি কিন্তু কখনো ওয়েভ ফাংশন এই টার্মটা উল্লেখ করিনি কোথাও। ওয়েভ ফাংশন মানে কিন্তু যে কোনো অপারেটর আইগেন ফাংশন মানে ওয়েভ ফাংশন নয়। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে কোনো ফাংশনের আইগেন ফাংশন মানেই কিন্তু ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন কারা? হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন গুলো হচ্ছে তোমার ওয়েভ ফাংশন। তুমি জাস্ট মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশনটাকে ওয়েভ ফাংশন বলবে নাকি? অবশ্যই না। একমাত্র হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ফাংশনস গুলো তোমার হচ্ছে ওয়েভ ফাংশন। ঠিক আছে, কিন্তু আমি যতটুকু প্রমাণ করলাম এখন পর্যন্ত সেটা হচ্ছে যে পারমুটেশন অপারেটর আইগেন ফাংশন গুলো আইদার সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক। তার মানে কিন্তু এটা গ্যারান্টেড নয় যে ওয়েভ ফাংশনস গুলোও হচ্ছে তোমার আইদার সিমেট্রিক না হলে অ্যান্টিসিমেট্রিক হবে। আচ্ছা, সেইটা বোঝার জন্য নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা করব, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে পরে সিস্টেম অফ quantum identical particles or system of quantum identical particles which are indistinguishable, for a system of quantum identical particles which are indistinguishable, PI যে permutation operator commutes with Hamiltonian operator H। তো দেখো, this is a very very important theorem যে for a system of quantum identical particles which are indistinguishable, সেক্ষেত্রে যে পারমুটেশন অপারেটরটা তোমার হ্যামিল্টনিয়ানের সাথে কমিউট করে। আচ্ছা, কিরকম করে? তুমি জাস্ট দেখো যে ধরো আমি ফর দ্য টাইমে একটা মেনি ইলেকট্রনিক প্রবলেম বলছি, সেটা অ্যাটম হতে পারে, মলিকিউল হতে পারে। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে ধরো, হিলিয়ামের ক্ষেত্রে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন তো সর্বতভাবে সমস্ত দিক থেকে একই রকমের। তাহলে আমি ওই দুটো ইলেকট্রনকে যা সিম্পলি যদি ইন্টারচেঞ্জ করি তাতে কি কিছু এসে গেল? হ্যাঁ, আমি যা সিম্পলি ধরো, আমি যদি একটা মলিকুলার আমি ধরো একটা হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে আমি ধরো এইরকম ভাবে লিখছি, মানে জাস্ট মানে ধরো হিলিয়ামের ক্ষেত্রে যদি বলি যে আমি জাস্ট ধরো HIJ, হ্যাঁ, এই একটা হ্যামিল্টনিয়ান, সেই হ্যামিল্টনিয়ানের মধ্যে কি আছে একটু খেয়াল করো। তবে হিলিয়ামের ক্ষেত্রে যদি আমি এক্সাম্পল হিসেবে বলি যে তোমার একটা নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি পার্ট থাকবে, যেটা হচ্ছে মাইনাস ধরো H cos square by twice মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি পার্ট। আচ্ছা, এবারে যে দুটো তোমার ইলেকট্রন আছে
মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস, মাসটা তো সবসময় কনস্ট্যান্ট, এই প্রথম ইলেকট্রন ith ইলেকট্রন, হ্যাঁ, তার করসপন্ডিং কাইনেটিক এনার্জি, jth ইলেকট্রন, মানে আমি এটাকে সবসময় সামেশন দিয়েও লিখে দিতে পারি, আমি জাস্ট 2 ইলেকট্রন প্রবলেম ভাবছি বলে এইরকম করে ভাবছি। ধরো এই 2 নম্বর ইলেকট্রন jth ইলেকট্রন, তার কাইনেটিক এনার্জি, এটা নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি, এটা প্রথম ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, এটা সেকেন্ড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, এইটা। আর কি থাকে? আর থাকে হচ্ছে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের অ্যাট্রাকশন। নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের অ্যাট্রাকশন মানে হচ্ছে এটাকে ভি ধরো, এই নিউক্লিয়াসের সাথে ith ইলেকট্রনের অ্যাট্রাকশন, নিউক্লিয়াসের সাথে jth ইলেকট্রনের অ্যাট্রাকশন, আর ফাইনালি হচ্ছে দুটো ইলেকট্রন একে অপরের মধ্যে তোমার বেসিক্যালি রিপালশন। তার মানে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে নিউক্লিয়াসের চার্জ যদি তোমার জেড হয়, হ্যাঁ, জেড স্কোয়ার বাই 4πε0, আর আর ধরো নিউক্লিয়াস থেকে তোমার দূরত্বটাকে আমি জাস্ট সিম্পলি আর আই বলছি, আর এগুলো সব অ্যাট্রাকশন বলে মাইনাস দেওয়া উচিত। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এই যে পার্টটা, এটা বেসিক্যালি জেড স্কোয়ার বাই 4πε0 আর জে বলছি, আর এইটা হচ্ছে তোমার স্কোয়ার বাই 4πε0 আর আই যে বলছি। মানে সিচুয়েশনটা এরকম, এই ধরো নিউক্লিয়াস আছে, চারটা প্লাস জেড ইন্টু ই, আর দুটো ইলেকট্রন ধরো তুমি কনসিডার করছো, এটা হচ্ছে ith ইলেকট্রন, এটা jth ইলেকট্রন, এই যে দূরত্বটা এটাকে ধরো আর আই বলছি, এই যে দূরত্বটা এটাকে আর জে বলছি, আর এই যে দূরত্বটা আর আই জে বলছি। একটা 2 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে এই হচ্ছে সিস্টেমটা। তো তার ক্ষেত্রে দেখো তুমি করসপন্ডিং যে এইচ আই জে, হ্যাঁ, এই যে হ্যামিল্টনিয়ানটা সেটা বেসিক্যালি এইটা। আর এবারে যদি তুমি এই 1 নং আই এবং যে দুটো ইলেকট্রনটা ইন্টারচেঞ্জ করে ফেলো, তাহলে এই জে আই যদি আমি ইন্টারচেঞ্জ করতাম, তাহলে কি হতো? নিউক্লিয়াস তো পাল্টাচ্ছে না, এবারে এই টার্মটা এখানে যেত, এই টার্মটা এখানে যেত, এই টার্মটা এখানে যেত, এই টার্মটা এখানে যেত, আর ভি আই যেটা জাস্ট সিম্পলি এখানে আর আই যে আছে আর জি আই হতো, আর আই যে আর জি আই এক্স্যাক্টলি একই। তার মানে ক্লিয়ারলি এইচ আই জে আর এইচ জে আই আর এইচ আই জে তারা বেসিক্যালি সমান। কেন? কারণ আই এবং জে এই দুটো ইলেকট্রন তারা আইডেন্টিক্যাল এবং ইনডিস্টিংগুইজেবল হয়ে যাওয়ার জন্য ইন্টারচেঞ্জ করলো, কিন্তু কিছু এসে গেল না। মানে ক্লিয়ারলি এইচ জে আই ইকুয়াল টু এইচ আই জে, তাহলে আই জে আর জে আইটা হচ্ছে ইন্টারচেঞ্জ করে ফেলা হয়েছে আর কি। মানে আমি জাস্ট এই কাজটাকে করছি আজীব যেন, মানে এই যে কাজটাকে করছি, মানে এই ইলেকট্রনটাকে, সরি, এই ইলেকট্রনটাকে তুমি এখানে পাঠাচ্ছ, আর এই ইলেকট্রনটাকে তুমি এখানে পাঠাচ্ছ। এখানে পাঠালে তোমার হ্যামিল্টনিয়ানটা এইচ আই জে থেকে এইচ জি আই হয়ে গেল, কিন্তু তাতে দেখো তোমার কোথাও কিছু পাল্টাচ্ছে, মানে হ্যামিল্টনিয়ানটা যা ছিল এক্স্যাক্টলি তাই থেকে যাচ্ছে। এটা কখন না, ফর quantum identical particles which are indistinguishable। মানে তুমি এই পাল্টালে যদি সেই এফেক্টটাকে বুঝতে পারতো তাহলে তুমি লিখতে পারতে না। যেহেতু তফাৎটা বুঝতে পারছে না, সেই জন্য এইচ আই জে ইকুয়াল টু এইচ জে আই তুমি লিখতে পারছো। ঠিক আছে তো? এবারে দেখো এই পি আই জে অপারেটরটা, সেইটা এইচ আই জে সাই Q1 Q2 ডট 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 QI QJ এর উপরে ধরো কাজ করছে। মানে এখন এই যে সাইটা, এই সাইটা হচ্ছে হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন, যে এইচ এর পরে তুমি লিখেছো। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো যে পারমুটেশন অপারেটরের কাজটাই হচ্ছে সে যেখানে আই জে পাবে তাকে জিআই করে দেবে। সরি, দেখো প্রথমে এইচ আই জে ছিল, এইচ জিআই করে দিল। আচ্ছা, সাইগের ভেতরে যেখানে আই জে ছিল সেখানে জিআই করবে, কিউজে কিউআই এই করলো। তাহলে পারমুটেশন অপারেটর তার সামনে যেখানেই আই জে পাবে তাকে জিআই করে দেবে, করলো। আচ্ছা, এবারে দেখো যদি কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল তাদের জন্য এইচ আই জে আর এইচ জিআই তারা সমান বলে এই জিআইটাকে তুমি এইচ আই জে লিখতে পারো, আর এই সাই এইটাকে তুমি কি লিখতে পারো, দেখো পিআই জে সাই Q1 Q2 ডট 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 QI QJ লিখতে পারো। মানে এখানে ছিল QJ QI, তাহলে পিআই যেটা QI QJ এর উপর কাজ করলে অটোমেটিক্যালি এইটা দিয়ে দেবে। তাহলে এবারে খেয়াল করে দেখো, তাহলে বাঁ দিকটা আছে কি, বাঁ দিকটা হচ্ছে পিআই জে এইচ আই জে
psi u1 u2 ডট 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 qi qj এইটা, আর ডান দিকটা হয়ে গেছে দেখো তোমার এই pij আর hi কে তাদের জাস্ট অর্ডারটা পাল্টে গেছে। তার মানে এখানে সাইগের উপরে প্রথমে h কাজ করে পরে p কাজ করছে, এখানে সাইগের উপরে প্রথমে p কাজ করে প্রথমে পরে h কাজ করছে। এবারে সাই যেহেতু আরবিট্রারি, ক্লিয়ারলি pij hij ইকুয়াল টু hij pij হলো, তার মানে পরিষ্কার হচ্ছে তোমার pij আর h তুমি সাফিক্সটা দিলে বা না দিলে কিছু এসে গেল না, কারণ দুটো বেসিক্যালি একই, এইটা ইকুয়াল টু 0 হয়ে গেল। তার মানে দেখো যেটা দাঁড়াচ্ছে যে পারমুটেশন অপারেটর হ্যামিল্টনিয়ানের সাথে কমিউট করে যাচ্ছে। এবং কেন এটা লিখতে পারলাম তার কারণটা হচ্ছে এইচ আইজ আর এই জে আইটা সমান। এইচ আই কখন সমান? যখন হচ্ছে পার্টিকেলগুলো কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, ইনডিস্টিংগুইশেবল। তাহলে বোঝা গেল যে পারমুটেশন অপারেটর হ্যামিল্টনিয়ানের সাথে কমিউট করে পরে সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইশেবল। ঠিক আছে তো? পরিষ্কার? আচ্ছা, এবারে দেখো একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে একটা থিওরেম তোমরা করেছো, কি বলতো, যে দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটরস টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট। অর্থাৎ দুটো অপারেটর এ আর বি যদি কমিউট করে তাদের সাইমালটেনিয়াস সেট অফ আইগেন ফাংশন থাকবে, অর্থাৎ এর আইগেন ফাংশন গুলো বি এর আইগেন ফাংশন হবে অ্যান্ড ভাইস ভার্সা। তবে এটা দাঁড়াচ্ছে যে যেহেতু অ্যাজ ফর এ সিস্টেম অফ quantum identical particles, pij h a commutator equal to 0, it implies that eigenfunctions of h must be the eigenfunctions of pij and vice versa। তাহলে এটা থিওরেমটা মনে আছে তো? The necessary and sufficient condition for two operators to have simultaneous eigenfunction is that they must commute। অর্থাৎ দুটো অপারেটর যদি কমিউট করে তাহলে সাইমালটেনিয়াস সেট অফ আইগেন ফাংশনস থাকবে। এ বি কমিউট করলে এর আইগেন ফাংশন গুলো বি এর আইগেন ফাংশন হবে, বা বি এর আইগেন ফাংশন করে এর আইগেন ফাংশন হবে। তখন হ্যামিল্টনের আইগেন ফাংশন গুলো সে বেসিক্যালি পিআই এর আইগেন ফাংশন হবে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে আইগেন ফাংশনস অফ এইচ তারাই তো ওয়েভ ফাংশন। এইটা আর কি? আর হচ্ছে আমি অলরেডি দেখেছি যে eigenfunctions of Pij must be either symmetric or antisymmetric with respect to interchange of any two identical particle। তাহলে দেখো এইচ এর আইগেন ফাংশন গুলো পিআই এর আইগেন ফাংশন, এবার এইচ এর আইগেন ফাংশন মানে ওয়েভ ফাংশন, আবার পিআই এর আইগেন ফাংশনটা আইদার সিমেট্রিক নাহলে অ্যান্টিসিমেট্রিক হবে। তাহলে এইখান থেকে আমি কি কনক্লুশন ড্র করতে পারি? কনক্লুশন ড্র করতে পারি এই যে ফরে সিস্টেম অফ quantum identical particles which are indistinguishable, for a system of quantum identical particles which are indistinguishable, wave function আগে যেটা বলছিলাম আইগেন ফাংশন অফ পারমুটেশন অপারেটর আর আইদার সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক, এখন বলছি যদি সিস্টেমটা আর সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস হুইচ আর ইনডিস্টিংগুইশেবল হয়, কারণ ওয়েভ ফাংশন মাস্ট বি আইদার সিমেট্রিক or antisymmetric with respect to interchange of
to interchange of any two identical particles. তা বোঝা গেল যে আমি কনক্লুশনটা কি করে পৌঁছালাম। আমি প্রথমে দেখালাম পারমুটেশন অপারেটরের প্রপার্টি থেকে যে পারমুটেশন অপারেটরের আইগেন ফাংশনগুলো আইদার সিমেট্রিক নাহলে অ্যান্টিসিমেট্রিক। তারপর আমি দেখালাম যে পারমুটেশন অপারেটরটা হ্যামিল্টনের সাথে কমিউট করছে যদি সিস্টেমটা হচ্ছে এ সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল তাদের জন্য। আর যখনই পারমুটেশন অপারেটর হ্যামিল্টনে কমিউট করলো তাহলে সাইমালটেনিয়াস সেট অফ আইগেন ফাংশনস থাকবে, অর্থাৎ হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন যেগুলোকে আমি ওয়েভ ফাংশন বলছি সেগুলো পারমুটেশন অপারেটরের আইগেন ফাংশনস হয়ে যাবে। এবার পারমুটেশন অপারেটর আইগেন ফাংশনগুলো যেহেতু অলরেডি সিমেট্রিক বা অ্যান্টিসিমেট্রিক আমি বলে গেছি, তার মানে হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশনগুলো আইদার সিমেট্রিক নাহলে অ্যান্টিসিমেট্রিক হবে, অর্থাৎ ওয়েভ ফাংশনগুলো আইদার সিমেট্রিক নাহলে অ্যান্টিসিমেট্রিক হবে। সেখানে আমি কনক্লুশন ড্র করলাম যে ফর এ সিস্টেম অফ quantum identical particles which are indistinguishable, wave function must be either symmetric or antisymmetric with respect to interchange of any two identical particles. এইটা কি বলা হচ্ছে তোমার indistinguishability principle। This is the indistinguishability principle. This is not the antisymmetric principle, or this is the indistinguishability principle. ঠিক আছে, তাহলে আমি এই পর্যন্ত এসে এখন পৌঁছালাম যে সিস্টেমটা কিন্তু কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস হুইচ আর ইনডিস্টিংগুইশেবল যদি হয় তাহলে ওয়েভ ফাংশনগুলো মাস্ট বি আইদার সিমেট্রিক নাহলে অ্যান্টিসিমেট্রিক। এবারে কথাটা হচ্ছে যে কখন সিমেট্রিক কখন অ্যান্টিসিমেট্রিক সেইটা বুঝতে হবে। সেইটা এক কথায় সিম্পলি বলে দেওয়া যায় যে বোসনস যদি হয় তাহলে ওভারঅল ওয়েভ ফাংশনটা সিমেট্রিক, আর ফেরিমিয়ন যদি হয় তাহলে ওভারঅল ওয়েভ ফাংশনটা হচ্ছে তোমার অ্যান্টিসিমেট্রিক হবে। তাহলে এবারে এই যে ফেরিমিয়নিক সিস্টেমের জন্য ওভারঅল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হতে হবে, সেইটাই বেসিক্যালি অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল। ওইটা একটুখানি আলোচনা করার দরকার যে স্পিনের সঙ্গে ওভারঅল ওয়েভ ফাংশন সিমেট্রিক বা অ্যান্টিসিমেট্রিক হওয়ার কি সম্পর্ক আছে আর কি, সেই পার্টটা একটুখানি জাস্ট আলোচনা করার দরকার আছে। সেইখান থেকে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল আসবে এবং সেইখান থেকে পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল আসবে। আমার মনে হয় আজকে এখানেই আমাদের থামা দরকার, কারণ এরপরে তো অবভিয়াসলি আরো অনেকটা পার্টি বাকি আছে আর কি এই পুরো পার্টটা শেষ করার জন্য। আমরা একটা জায়গায় এসে থামলাম, আমি এইটুকু জাস্ট বুঝলাম। এখনো বোসন ফেরিমিয়ন সেটা আমি আলাদা করিনি। আমি বলি যে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইশেবল, এবার সেটা তো দুটো ক্যাটাগরির হতে পারে, কেউ কেউ বোসন এবং কেউ কেউ ফেরিমিয়ন। বোসনিক সিস্টেমের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশন সিমেট্রিক হবে, ফেরিমিয়নিক ওয়েভ ফাংশনের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হবে। তাহলে এই যে ক্যাটাগরিক্যালি ভাগ করা, এবং যদি ফেরিমিয়নিক সিস্টেমের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হয় তাহলে তার কি কি কনসিকুয়েন্স হতে পারে আর কি, সেইটা নিয়ে আমাদের মূল ফোকাস। কারণ আমরা কেমিস্ট্রির লোকেরা বোসনিক পার্টিকেল নিয়ে কম আলোচনা করি, ফিজিক্সের লোকেরা অনেকটা করে। আমরা বেসিক্যালি ইলেকট্রন নিয়ে কথাবার্তা বলি, মানে আমাদের ক্ষেত্রে সিস্টেমগুলো বেসিক্যালি ফেরিমিয়নিক সিস্টেম, সেখানে আমরা অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল এবং সেইখান থেকে পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল সেইটা নিয়ে জাস্ট অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট করবো। তাহলে আজকে আমার মনে হয় এই পর্যন্তই রেখে একটুখানি থামা দরকার। আমার সপ্তাহের মাঝে আর একটা ক্লাস দিয়ে এইখান থেকে জাস্ট এগোনোর চেষ্টা করবো, এবং পরের ক্লাসে আমাদের এই যে টপিকটা আমি হেডিং হিসেবে লিখেছি আর কি সেটা শেষ হবে আর কি। মানে আমি যেহেতু বলেছিলাম যে আমি কোয়ান্টাম মানে আইডেন্টিক্যাল পার্টিকেল, সেখান থেকে পারমুটেশন অপারেটর, সেইখান থেকে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল, পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল এবং এক্সাম্পল এগুলোতে আসবো। ওই অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল, পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল এবং এক্সাম্পলস গুলোতে আমরা নেক্সট ক্লাসে যাব। তো দেখো তাহলে যা আলোচনা করা হয়েছে তাতে কার কি অসুবিধা আছে তোমরা বলতে পারো। ঠিক আছে যা বলেছি? হ্যাঁ স্যার।